জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলকে ৬ মাসের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নিজেদের পরিকল্পনা তুলে ধরেছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সেই তথাকথিত চ্যালেঞ্জ শক্তপোক্তভাবে ইনস্ট্যান্ট গ্রহণ করেছেন হাসনাত আব্দুল্লাহ দি গ্রেট। গ্রহণ করে সে চ্যালেঞ্জ মুহূর্তের মধ্যে অল্টারনেটিভ পলিসি ডিক্লেয়ার করে তাক লাগিয়ে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ এবং রাজনীতিতে এটা নিয়ে তোলপাড়। এনসিপির পক্ষ থেকে বিদ্যুৎ সংকট মোকাবেলায় ইতিমধ্যেই একটি পরিকল্পনা দেওয়া হয়েছে। তার দাবি, প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দেওয়ার আগেই সমাধানের প্রস্তাব টেবিলে ছিল। অর্থাৎ তার বক্তব্যের সার কথা হলো, আপনি পরিকল্পনা চাইছেন, কিন্তু পরিকল্পনা তো আগেই দেওয়া হয়েছে। আর এখানেই তৈরি হয়েছে রাজনৈতিক সংঘাতের মূল জায়গাটি। সরকার বলছে সমাধান দিন, হাসনাত আব্দুল্লাহ বলছে সমাধান আমরা দিয়েছি, এবার আপনারা পড়ুন এবং কাজে লাগান। বিএনপি সরকারের বয়স মাত্র ৬ মাস পূর্ণ হয়েছে, আর এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে মন্ত্রিসভা রদবদল। বিশেষ করে আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে এই রদবদলের গুঞ্জন এখন একেবারে চরম। যে মন্ত্রীর অদক্ষতার কারণে খালেদা জিয়া সেই সরকারের আমলেই তাকে বহিষ্কার করেছিলেন, এই ৬ মাসে তার চরম ব্যর্থতা প্রধানমন্ত্রীর শাসনযন্ত্রকে জনমনে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করেছে। ফলে সরকারের ভাবমূর্তি বাঁচাতে এই মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্ব বদল এখন সময়ের ব্যাপার। পতনের এই ওয়েট লিস্টে আরও আছেন শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী ডক্টর এনাম ও এহসানুল হক মিলন। একটি দেশের ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য যে খাতের উপর দাঁড়িয়ে, সেই শিক্ষা মন্ত্রণালয়কে তিনি পরিণত করেছে বিতর্কিত আর প্রশাসনিক বিশৃঙ্খলার আতুর ঘরে। হাসনাত আব্দুল্লাহ আন্দোলনের সময় যাকে ক্যাপ্টেন নামে চিনত মানুষ, সেই তরুণ নেতা কি এবার যাচ্ছেন মন্ত্রিসভায়? আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ ভাইরাল নিউজের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন, তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই একটি বাক্য। কিন্তু এই একটি বাক্যই যেন বাংলাদেশের বিদ্যুৎ সংকট নিয়ে রাজনীতির মাঠে নতুন এক যুদ্ধের দরজা খুলে দিয়েছে। সরকার বলছে সমস্যা সমাধানের পরিকল্পনা নিয়ে আসুন, বিরোধী দল বলছে পরিকল্পনা আমাদের হাতে আছে। সরকার বলছে ৬ মাস সময় দিলাম, বিরোধী দল বলছে চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। কিন্তু এবার প্রশ্নটা আরও বড়, ৬ মাস পর যদি বিদ্যুৎ সংকটের সমাধান না হয়, তাহলে দায় নেবে কে? আর যদি সমাধান হয়, তাহলে কার পরিকল্পনায় হবে? রাজনৈতিক বক্তৃতার লড়াই কি এবার বাস্তব সমাধানের পরীক্ষায় পরিণত হতে যাচ্ছে? বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বিদ্যুৎ সংকটটাই শুধু বিদ্যুতের সমস্যা নয়, এটি এখন হয়ে উঠেছে সরকারের সক্ষমতা বনাম বিরোধী দলের বিকল্প পরিকল্পনার পরীক্ষা। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য থেকেই শুরু করা যাক। তিনি বিরোধী পক্ষের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, দেশের বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধানে ভালো পরিকল্পনা দিতে পারলে সরকার তা বিবেচনা করবে। শুধু ৩ মাস নয়, প্রয়োজনে আরও ৩ মাস, অর্থাৎ মোট ৬ মাসের সময়। এই সময়ের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নযোগ্য প্রমাণিত হলে সরকার তা গ্রহণ ও বাস্তবায়নের কথাও জানিয়েছে। রাজনীতির ভাষায় এটি নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ, কারণ সাধারণত সরকারি দল বিরোধীদের কাছ থেকে পরিকল্পনা কখনোই চায় না, বরং সরকার নিজের পরিকল্পনা বাস্তবায়ন করে এবং বিরোধীরা তার সমালোচনা করে। কিন্তু এবার সমীকরণটা যেন উল্টে গেছে। সরকার বলছে সমালোচনা নয়, সমাধানের পরিকল্পনা দিন। আর ঠিক তখনই সামনে এলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বললেন, চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। এবার শুরু হলো আসল রাজনৈতিক পাল্টাচাল। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অনুযায়ী এনসিপির পক্ষ থেকে বিদ্যুৎ সংকট মোকাবেলায় ইতিমধ্যেই একটি পরিকল্পনা দেওয়া হয়েছে। তার দাবি, প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দেওয়ার আগেই সমাধানের প্রস্তাব টেবিলে ছিল। অর্থাৎ তার বক্তব্যের সার কথা হলো, আপনি পরিকল্পনা চাইছেন, কিন্তু পরিকল্পনা তো আগেই দেওয়া হয়েছে। আর এখানেই তৈরি হয়েছে রাজনৈতিক সংঘাতের মূল জায়গাটি। সরকার বলছে সমাধান দিন, হাসনাত আব্দুল্লাহ বলছে সমাধান আমরা দিয়েছি, এবার আপনারা পড়ুন এবং কাজে লাগান। কিন্তু আসল প্রশ্ন, কে সত্য বলছে? হাসনাত আব্দুল্লাহ তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে এনসিপির পক্ষ থেকে বিদ্যুৎ সংকট সমাধানে বিভিন্ন মেয়াদের পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তিনি বিশেষভাবে এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের প্রস্তাবের কথা উল্লেখ করেছেন। এই পরিকল্পনাকে ৩টি সময়সীমায় ভাগ করার কথা বলা হয়েছে: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী পরিকল্পনার লক্ষ্য হল দ্রুত সংকট সামাল দেওয়া। মধ্যমেয়াদী পরিকল্পনার লক্ষ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল করা। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার লক্ষ্য বিদ্যুৎ খাতকে আরও টেকসই এবং স্বনির্ভর করা। এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিদ্যুৎ সংকট এমন কোনো সমস্যা নয় যা শুধু নতুন একটি বিদ্যুৎ কেন্দ্র বানালেই
আগামীকাল শেষ হয়ে যাবে। এর সঙ্গে জড়িয়ে আছে গ্যাস সরবরাহ, জ্বালানি আমদানি, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ, বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণ, চাহিদার পূর্বাভাস, আর্থিক সক্ষমতা এবং সর্বোপরি সমন্বিত পরিকল্পনা। অর্থাৎ সমস্যাটি এখন এক জায়গায় নয়, সমস্যা পুরো সিস্টেম জুড়ে। আর এ কারণেই বাংলাদেশের বিদ্যুৎ সংকট নিয়ে বিতর্ক এত তীব্র। কারণ বিদ্যুৎ চলে গেলে শুধু একটি ঘর অন্ধকার হয় না, বন্ধ হয়ে যায় কলকারখানার উৎপাদন, ক্ষতিগ্রস্ত হয় ক্ষুদ্র ব্যবসা, হাসপাতালকে নির্ভর করতে হয় ব্যাকআপ ব্যবস্থার উপর, আর সবচেয়ে বড় কথা, মানুষের দৈনন্দিন জীবন অস্বাভাবিক হয়ে যায়। এই বাস্তবতার মধ্যেই 2026 সালের গ্রীষ্মে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে হাসনাত আব্দুল্লাহ ধারাবাহিকভাবে সরকারের সমালোচনা করেছেন। বিভিন্ন সমাবেশে তিনি লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিদ্যুৎ সংকট নিরসনের দাবি তুলেছেন। এমনকি তার নেতৃত্বে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মোমবাতি বিতরণের কর্মসূচিও হয়েছে। অর্থাৎ 6 মাসের এই চ্যালেঞ্জ হঠাৎ তৈরি হওয়া কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক বক্তব্য নয়, এর পেছনে রয়েছে কয়েক মাসের রাজনৈতিক চাপ। হাসনাত আব্দুল্লাহর প্রথম বড় অভিযোগ, চ্যালেঞ্জ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর জানা দরকার ছিল, সমাধান ইতিমধ্যেই তার টেবিলে আছে। এই বক্তব্য সরাসরি সরকারের নীতি নির্ধারণী সক্ষমতাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। তিনি প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীর এত বড় মন্ত্রিসভা, এতজন উপদেষ্টা, এতজন কর্মকর্তা, এত বড় প্রশাসনিক কাঠামো, তারপরও বিরোধী দলের দেওয়া পরিকল্পনার খবর যদি প্রধানমন্ত্রীর কাছে না পৌঁছায়, তাহলে সমস্যাটা আসলে কোথায়? এটি কি প্রশাসনিক ব্যর্থতা, নাকি রাজনৈতিক যোগাযোগের ঘাটতি, নাকি সরকার বিরোধী দলের প্রস্তাবকে গুরুত্বই দেয়নি? এই প্রশ্নগুলোর উত্তর এখন সরকারের কাছে। হাসনাতের দ্বিতীয় প্রস্তাব আরও সরাসরি। তিনি প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন এনসিপির দেওয়া স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো পড়তে। অর্থাৎ রাজনৈতিক বিতর্ককে তিনি নিয়ে যেতে চাইছেন নীতিগত আলোচনার টেবিলে। এখানে একটি ইতিবাচক দিক রয়েছে, কারণ গণতন্ত্রে বিরোধী দল যদি শুধু সরকারের ব্যর্থতা তুলে ধরে, তাহলে সরকারকে বিকল্প পরিকল্পনাও দেখাতে হয়। আর সরকার যদি সত্যিই বিরোধী দলের পরিকল্পনাকে কার্যকর মনে করে, তাহলে তা গ্রহণ করতে রাজনৈতিক সংকোচ থাকা উচিত নয়। কারণ বিদ্যুৎ কোনো দলের সম্পত্তি নয়, এটি জনগণের অধিকার। তৃতীয় প্রস্তাবে হাসনাত আব্দুল্লাহ একটি বিশেষ সংসদীয় আলোচনার কথাও তুলেছেন, যেটি প্রথম দাবি জানিয়েছিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধী দল ও সরকারকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব, কারণ বিদ্যুৎ সংকট নিয়ে যদি সত্যি জাতীয় সমস্যা তৈরি হয়ে থাকে, তাহলে সেটিকে দলীয় বক্তৃতার বিষয় না বানিয়ে সংসদীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসা যায়। সরকার বলবে কি সমস্যা, কত ঘাটতি, কোথায় জ্বালানি সংকট, কত বিদ্যুৎ প্রয়োজন, কত উৎপাদন হচ্ছে, কতটা আমদানি করতে হচ্ছে, কোথায় সঞ্চালন সমস্যা, কোথায় বিতরণ সমস্যা। আর বিরোধী দল বলবে তাদের বিকল্প পরিকল্পনা কি, কত টাকা লাগবে, কতদিনে ফল পাওয়া যাবে, কোন প্রকল্প আগে হবে আর কোনটি পরে। এই প্রশ্ন উত্তরের মধ্য দিয়েই তো একটি কার্যকর নীতির জন্ম হতে পারে। কিন্তু হাসনাতের চতুর্থ অভিযোগ সবচেয়ে কঠিন। তিনি দাবি করেছেন, প্রশাসনে দ্রুত রাজনৈতিক পদায়নের ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে ইনস্টিটিউশনাল মেমোরি দুর্বল হয়ে গেছে। এখানে ইনস্টিটিউশনাল মেমোরি বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অভিজ্ঞতা, তথ্য, পূর্ববর্তী সিদ্ধান্ত এবং সংকট মোকাবেলার জ্ঞান। বিদ্যুৎ খাতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিদ্যুৎ ব্যবস্থাপনা প্রতিদিন নতুন করে শুরু করা যায় না। কোন মৌসুমে কত চাহিদা বাড়ে, কোন বিদ্যুৎ কেন্দ্র কখন রক্ষণাবেক্ষণে যাবে, কত গ্যাস পাওয়া যাবে, কত জ্বালানি আমদানি করতে হবে, কোন অঞ্চলে কত বিদ্যুৎ প্রয়োজন, এসব তথ্য বছরের পর বছর ধরে তৈরি হয়। সেই ধারাবাহিকতা নষ্ট হলে সিদ্ধান্ত গ্রহণের গতি কমতে পারে। হাসনাত আরও অভিযোগ করেছেন, সরকারের ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান এবং ডিজাস্টার রিকভারি প্ল্যান থাকা প্রয়োজন ছিল। এগুলো মূলত সংকট মোকাবেলার প্রস্তুতিমূলক পরিকল্পনা। জ্বালানি হঠাৎ কমে গেলে কি হবে, কোনো বড় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেলে কি হবে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গেলে কি হবে, কোনো প্রাকৃতিক দুর্যোগ সঞ্চালন ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হলে কি হবে। এই প্রশ্নগুলোর উত্তর আগে থেকেই বিএনপি সরকারের জানা উচিত ছিল, বিদ্যুৎ মন্ত্রীর জানা উচিত ছিল। আর এখানেই আসে সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, ভর্তুকি কাটা হয়েছে ঠিক সেখান থেকে যেখান থেকে বিদ্যুৎ আসে, আর ক্যাপাসিটি চার্জ অক্ষত। সরকার যদি বিদ্যুৎ খাতে ব্যয় কমাতে চায়, তাহলে কোথায় কমাচ্ছে? আর যদি উৎপাদন সক্ষমতার জন্য অর্থ পরিশোধ অব্যাহত থাকে, তাহলে সেই ব্যয়ের বিপরীতে জনগণ কতটা বাস্তব সুবিধা পাচ্ছে? এই হিসাব জনগণের সামনে পরিষ্কার হওয়া প্রয়োজন বলে মনে করেন হাসনাত আব্দুল্লাহ। এবার আসি 6 মাসের ঘড়িতে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক লাইনটি এখানেই। 6 মাসের হিসাবটা আমরা মেনে নিলাম, কিন্তু ঘড়িটা বিরোধী দলের নয়, আপনারাই সরকারের। একটি বাক্য, কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য বিশাল। কারণ বিরোধী দল সমালোচনা করতে পারে, প্রস্তাব দিতে পারে, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের হাতে। বাজেট সরকারের হাতে, টাকা সরকারের হাতে, মন্ত্রণালয় সরকারের হাতে, আমলাতন্ত্র সরকারের অধীনে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারের অধীনে। তাই 6 মাসের ঘড়ি চলবে সরকারের জন্যই। এখানে হাসনাত মূলত বলেছেন, আপনারা সময় দিয়েছেন, কিন্তু দায়িত্ব হলো আপনাদেরই। এটাই গণতান্ত্রিক জবাবদিহিতার মূল প্রশ্ন। কারণ শেষ পর্যন্ত জনগণ জানতে চায় না কে কাকে হারালো রাজনৈতিক বিতর্কে। তারা জানতে চায় রাতে বিদ্যুৎ থাকবে কিনা, শিল্প কলকারখানা চলবে কিনা, পাম্পে পানি উঠবে কিনা, হাসপাতালে বিদ্যুৎ থাকবে কিনা, কৃষক সময় মতো সেচ পাবেন কিনা, ছোট ব্যবসা টিকে থাকবে কিনা। এই বাস্তব প্রশ্নগুলোর উত্তরই সরকারকে দিতেই হবে। এখানেই আসছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। কারণ একটি ভালো পরিকল্পনা তৈরি করা এক জিনিস, আর সেটি বাস্তবায়ন করা সম্পূর্ণ
ভিন্ন হিসাব। সরকার গঠনের মাত্র 6 মাসের মাথায় মন্ত্রিসভায় বিশাল রদ বদলের হাওয়া। কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী? মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার পর ফাঁকা হওয়া গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কে আসছেন? আন্দালিব রহমান পার্থ কি এবার সত্যি মন্ত্রী হচ্ছেন, নাকি ছিটকে পড়ছেন বর্তমান মন্ত্রিসভার বাঘা বাঘা সব নাম? বিতর্কিত মন্তব্যের জেরে কাদের কপাল পুড়ছে? বিএনপির নেতৃত্বাধীন সরকারের ভেতরে বাইরে এখন একটাই প্রশ্ন, ক্ষমতার এই মিউজিক্যাল চেয়ারে শেষ হাসি কে হাসবেন? বিএনপি সরকারের বয়স মাত্র 6 মাস পূর্ণ হয়েছে, আর এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে মন্ত্রিসভার রদবদল। বিশেষ করে আগামী 20 আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে এই রদবদলের গুঞ্জন এখন একেবারে চরম। সবকিছু ঠিকঠাক থাকলে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির বর্তমান শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 20 অথবা 21 আগস্ট তিনি বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন বলে শোনা যাচ্ছে। আর ঠিক এই জায়গা থেকে শুরু হয়েছে মন্ত্রিসভার নতুন সমীকরণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেভিওয়েট মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে চলে গেলে এই বিশাল মন্ত্রণালয়টি শূন্য হয়ে পড়বে, আর এই শূন্যস্থান পূরণ ঘিরেই শুরু হয়েছে মন্ত্রিসভায় ব্যাপক রদ বদলের নীল নকশা। শুধু একটি মন্ত্রণালয় নয়, চেইন রিয়াকশনের মতো এর প্রভাব পড়তে যাচ্ছে পুরো মন্ত্রিসভায়। সবচেয়ে বেশি আলোচনা চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, এমনকি খবরও বেরিয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সরিয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো বড় দায়িত্ব দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, সালাউদ্দিন আহমেদ যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চলে যান, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো আরও স্পর্শকাতর এবং রাষ্ট্রের অন্যতম প্রধান এই দফতরের দায়িত্ব কে পাবেন? এই প্রশ্নের উত্তরে বেশ কয়েকটি নাম বাতাসে ভাসছিল। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ গুঞ্জনটি হলো বর্তমান প্রাণী সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে নিয়ে। শোনা গেছে তাকে নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে বা হতে পারে, যদিও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি নিজে গণমাধ্যমের কাছে এই রদবদলের খবরকে নিছক গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে এবং বিষয়টি নিয়ে তিনি বেশ বিব্রত বোধ করছেন বলেও জানিয়েছেন। কিন্তু এই বিষয়টি মোটেও ছোট করে দেখার নয়। ইতিমধ্যেই বেশ রদবদল হয়েছে, বিভিন্ন বড় গণমাধ্যমে এই খবরও বেরিয়েছে। পরবর্তীতে এটি নিয়ে বেশ বিতর্ক উঠেছে। তবে 21 বা 22 আগস্টের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে রাজনীতির মাঠে সবচেয়ে বড় যে দাবিটি উঠেছে, সেটি আসছে বিএনপির তৃণমূল এবং কট্টর সমর্থকদের কাছ থেকে। দীর্ঘদিনের পরীক্ষিত নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন তার বিপুল সংখ্যক সমর্থক। তাদের মতে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সবচেয়ে বেশি জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বাবর। দীর্ঘ কারাবাস এবং সীমাহীন আইনি লড়াইয়ের পর তিনি মুক্ত হয়েছেন। সমর্থকদের জোরালো দাবি, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে এবং পুলিশ প্রশাসনের চেইন অফ কমান্ড ফিরিয়ে আনতে লুৎফুজ্জামান বাবরের মতো একজন অভিজ্ঞ ও ডাইনামিক নেতার হাতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া উচিত। যদিও দলের হাইকমান্ড এ বিষয়ে কি ভাবছেন তা এখনও ধোঁয়াশার বাইরে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা সবারই জানা। এখন দেখার বিষয়, লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা অন্য কোনো দফতরে কোনো দায়িত্ব দেয়া হয় কিনা। মন্ত্রিসভার এই রদবদলে শুধু যে পুরনোদের দফতর বদল হচ্ছে তা কিন্তু নয়, নতুন মুখের ছড়াছড়ি দেখার সম্ভাবনাও প্রবল। বিশেষ করে জোটের রাজনীতিতে শরিকদের মূল্যায়ন করার একটা বড় চাপ রয়েছে সরকারের উপর। এই ক্ষেত্রে নতুন মুখ হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে 20 দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর নাম। তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় ও সমালোচিত এবং সংসদে তুখর বক্তা হিসেবে পরিচিত পার্থকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জোরালো গুঞ্জন রয়েছে। একই সাথে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। পিছিয়ে নেই মিত্র দলের নেতারাও। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকেও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করার বিষয়ে সরকারের ভেতরে বাইরে জোর আলোচনা চলছে। শরিকদের এভাবে মন্ত্রিসভায় জায়গা করে দেওয়ার মাধ্যমে সরকার মূলত জাতীয় ঐক্যের একটি শক্তিশালী বার্তা দিতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে মন্ত্রিসভায় শুধু নতুনদের আগমনের খবরই নেই, আছে দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের বঞ্চনার আক্ষেপও। গত 1.5 দশক ধরে রাস্তায় আন্দোলন সংগ্রাম করে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েও যারা বিগত 6 মাসের মন্ত্রিসভায় জায়গা পাননি, তারা এবার বেশ আশাবাদী। দলের হাইকমান্ডও বিষয়টি বেশ গুরুত্বের সাথেই বিবেচনা করছেন বলে খবর উঠেছে। এই বঞ্চিত নেতাদের তালিকায় রয়েছেন ডক্টর আব্দুল মঈন খান, শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং ঢাকা মহানগরী রাজপথের পরিচিত মুখ হাবিবুন নবী খান সোহেল। দলের দুর্দিনে যারা হাল ছাড়েননি, তাদের এই রদবদলে যথাযথ মূল্যায়ন করা হবে বলেই তৃণমূলের নেতাকর্মীরা জোরালো দাবি জানাচ্ছেন। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, নতুনদের আসার জন্য জায়গা তো ফাঁকা করতে হবে, আর এই জায়গা ফাঁকা করতে গিয়ে বর্তমান মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীর উপর খাড়া নেমে
আসতে পারে। গত 6 মাসে যেসব মন্ত্রী বা প্রতিমন্ত্রী তাদের কাজের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন, তাদের কপাল পুড়তে যাচ্ছে, এটা এক প্রকার নিশ্চিত। বিশেষ করে ঢাকা এবং উত্তরাঞ্চলের দুজন প্রতিমন্ত্রীর নাম এই মুহূর্তে সবচেয়ে বেশি রেড জোনে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই মন্ত্রীকে নিয়ে গত কয়েক মাস ধরেই ব্যাপক নেতিবাচক আলোচনা ও সমালোচনা চলছে। তাদের বিতর্কিত সব মন্তব্য, ব্যক্তিগত কর্মকাণ্ড এবং মন্ত্রণালয়ের কাজে চরম অদক্ষতা সরকারকে বেশ বিব্রতকর অবস্থায় ফেলেছে। সাধারণ মানুষের পাশাপাশি দলের ভেতরেও তাদের নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই রদবদলের এই প্রক্রিয়ায় তাদের মন্ত্রিত্ব বাতিল হলে অবাক হওয়ার কিছু থাকবে না। সব মিলিয়ে মন্ত্রিসভার এই রদবদল কোনো সাধারণ ঘটনা নয়, এটি সরকারের আগামী দিনের চলার পথের একটি স্পষ্ট দিক নির্দেশনা হতে যাচ্ছে। কারা টিকছেন, কারা বাদ পড়ছেন আর নতুন কারা যুক্ত হচ্ছেন, এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে সরকার প্রমাণ করতে চাইছে যে কাজে ব্যর্থ হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে রাজনৈতিক অঙ্গনে যতই আলোচনা আর গুঞ্জন থাকুক না কেন, একটি বিষয় একেবারেই পরিষ্কার, আর তা হলো এই রদবদলের চূড়ান্ত সিদ্ধান্তটি আসবে সরাসরি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে। গত বৃহস্পতিবার তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেই মূলত এই রদবদলের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তিনি অত্যন্ত নিবিড়ভাবে বর্তমান মন্ত্রীদের কাজের পারফরমেন্স মনিটরিং করছেন। কে কেমন কাজ করছেন, কার বিরুদ্ধে কি কি অভিযোগ, সবকিছুই তার নখদর্পণে। দলের একটি বিশ্বস্ত সূত্র বলছে, প্রভাবশালী নেতাদের তদবির বা কোনো ধরনের চাপ এবার কাজে আসবে না। তারেক রহমান কঠোর অবস্থানে রয়েছেন। তিনি সরকার পরিচালনায় কোনো ধরনের আপোষ করতে রাজি নন। এখন শুধু অপেক্ষার পালা। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে ক্ষমতার এই দাবা খেলায় কে কোন চাল দিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বঙ্গভবনে যাওয়ার পর যে শূন্যস্থান তৈরি হবে তা পূরণ করতে গিয়ে সরকার কি চমক দেখাবে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কি সালাউদ্দিন আহমেদ অ্যানি, নাকি সমর্থকদের প্রবল দাবির মুখে লুৎফুজ্জামান বাবরই দায়িত্ব পাবেন? আন্দালিব রহমান পার্থ বা মান্নারা কি সত্যি মন্ত্রিসভায় ঢুকছেন? আর ব্যর্থতার দায়ে কারা নিচ্ছেন বিদায়? এই সব প্রশ্নের উত্তর মিলবে আর মাত্র কয়েকটা দিন পরে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবার পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি নাম, হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনের সময় যাকে ক্যাপ্টেন নামে চিনত মানুষ, সেই তরুণ নেতা কি এবার যাচ্ছেন মন্ত্রিসভায়? আরও বড় প্রশ্ন, তাকে কি দেওয়া হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে মন্ত্রণালয় সরাসরি বিশ্ব রাজনীতি, কূটনীতি আর আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে জড়িত? বিএনপি কি তরুণ মুখকে এমন কৌশলগত দপ্তরে বসাবে, নাকি অভিজ্ঞ হেভিওয়েট নেতাদের হাতেই থাকবে এই দায়িত্ব? আজকের আলোচনায় থাকছে হাসনাত আব্দুল্লাহ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে ভেতরের বিশ্লেষণ। অবশেষে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ফলাফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। কারা যাচ্ছেন মন্ত্রিসভায়? দেশের বিভিন্ন আসন থেকে নির্বাচিত এমপিদের মধ্যে কে পাচ্ছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। জোটের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকেও 6 জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যেই আলোচনার কেন্দ্রে রয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 আসন থেকে তিনি সবগুলো কেন্দ্রে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। জুলাই আন্দোলনের পর দেশে অন্যায়, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে যেভাবে তিনি সোচ্চার ছিলেন, সেই কারণে অনেকেই তাকে ক্যাপ্টেন নামে ডাকেন। ফলে স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠেছে, মন্ত্রিসভায় কি দেখা যাবে ক্যাপ্টেন খ্যাত হাসনাত আব্দুল্লাহকে? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।